এবং বাংলাকে আমরা নতুন করে তৈরি করছি। আমরা দেখছেন প্রত্যেক কটা মুহূর্ত আমাদের চিন্তাভাবনা রয়েছে এই সুন্দর করে বাংলাটাকে গড়া, এবং সেই বাংলা গড়ার জন্য আমরা আবার বলছি, মানুষ আজকে রাস্তায় নেমেছেন। এই কর্মনাশা সর্বনাশা বন্ধকে উপেক্ষা করে মানুষ যেভাবে রাস্তায় নেমেছেন, স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বাংলার মানুষকে, এই বাংলায় যারা বসবাস করেন তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ দেব যে তারা এই বন্ধকে সমর্থন করেননি, বন্ধের পক্ষে তারা নয়। সুতরাং এটা একটা পার্ট। দ্বিতীয় হচ্ছে, আমাদের কাছে আর একটা ইস্যু আপনারা জানেন যে আমরা বারবার বলি যে আমরা মানুষের জন্য কাজ করি। এই সরকার মামাটি মানুষের সরকার। এই সরকার উন্নয়নের সঙ্গে মানুষের পাশে, অর্থাৎ মানুষকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হয় না, এবং তাই আমরা মনে করি যে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। সুতরাং মানুষকে সত্য জেনে মানুষের পাশে থাকার সবসময় আমরা চেষ্টা করেছি, এবং বিগত দিনেও আপনারা দেখেছেন যে এই বাংলার বুকে 2011-র পর থেকে কিভাবে মানুষের জন্য একের পর এক আমরা উন্নয়ন করেছি, মানুষের পাশে থেকেছি, এবং কিছু উল্লেখযোগ্য কাজ এই সরকার মানুষের জন্য করেছে। তার মধ্যে আরেকটি উল্লেখযোগ্য একটি দপ্তর হচ্ছে, আপনারা জানেন যে বন দপ্তর, এবং বর্তমানে আমি এই দপ্তরের দায়িত্বে রয়েছি। এবং সেই দায়িত্ব কিভাবে আমরা মানুষের জন্য পালন করেছি দীর্ঘদিন ধরে, এবং কি কি অ্যাচিভমেন্ট আমাদের হয়েছে, সেগুলো আমরা একটু সংক্ষেপে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। কারণ আমরা মনে করি যে আমাদের সবসময় আমরা হচ্ছে অ্যাটিটিউড হচ্ছে আমাদের পজিটিভ। আমরা পজিটিভ কথা বলতে ভালোবাসি। মানুষের কি বক্তব্য, সেই বক্তব্যটাকে চিন্তাভাবনা করে আমরা তাদের জন্য কাজ করার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের একটা পরিসংখ্যান দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে টোটাল যেটা আমরা বর্তমানে বলি, যদি পরিবেশের ভারসাম্য ঠিকমতো বজায় রাখতে হয়, যদি সত্যিকারের পরিবেশকে বাঁচিয়ে রাখতে হয়, যেখানে আমরা বিভিন্ন জায়গায় দেখছি, বিভিন্ন রাজ্যগুলোতে দেখছি যে কিভাবে পরিবেশ দূষিত হচ্ছে, সেই জায়গা থেকে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বিগত 10 বছরে আমরা একদম রিমার্কেবল অ্যাচিভমেন্ট আমাদের হয়েছে। এবং আপনাদের আমি একটা পরিসংখ্যান তুলে দিই যে আমাদের টোটাল ফরেস্ট এবং ট্রি কভার, অর্থাৎ একদিকে বনাঞ্চল আর একদিকে সবুজ বৃদ্ধি করার জন্য এই সরকার প্রত্যেক কটা মুহূর্ত লড়ছে। আমরা সবুজ যোদ্ধা হয়ে কাজ করছি, এবং সেই জায়গা থেকে আমরা টোটাল যে আমাদের যে এরিয়া, জিওগ্রাফিক্যাল এরিয়া পশ্চিমবঙ্গের রয়েছে, সেই জিওগ্রাফিক্যাল এরিয়ায় আমরা আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই সরকার বিগত 10 বছর কাজ করেছে। তাই আজকে ফরেস্ট এবং ট্রি কভার টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া 21.30% হচ্ছে আজকে আমাদের প্ল্যান্টেশন এবং ফরেস্ট কভারেজ বেড়েছে, যেটা 2011 সালের আগে ছিল। আমাদের পরিসংখ্যান অনুযায়ী 2011 সালের আগে ছিল 17.27, সেইখান থেকে বেড়ে হয়েছে 21.30, এবং এটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট। যেখানে আমাদের টোটাল স্কোয়ার কিলোমিটার হচ্ছে 88,752, সেখানে আমরা 21.30 অর্থাৎ 18,907 স্কোয়ার কিলোমিটার আমরা বনাঞ্চল এবং সবুজ আমরা বৃদ্ধি করতে পেরেছি। এবং এই যে তথ্য যেটা তুলে দিচ্ছি, এটা জেনে রাখবেন আমাদের কোনো তথ্য না, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার যে রিপোর্ট, সেই তথ্য উদ্ধৃত করে আমরা বলছি। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের যে বিভিন্ন ফরেস্ট কভারগুলো বা ভেরি ডেন্স ফরেস্ট, আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ আমরা গর্ব করে বলতে পারি এমন একটা রাজ্যের আমরা মানুষ, যে রাজ্যে এত সম্পদ রয়েছে, যেখানে অস্বীকার করার জায়গা নেই। এমন একটা রাজ্য সত্যি বোধহয় ভারতবর্ষের অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই, যেখানে 0 থেকে 600 কিলোমিটার, অর্থাৎ যদি একদম 0 থেকে আমি শুরু করি 600 কিলোমিটার, এক জায়গায় সাগর পাবেন, কোথাও নদী নালা পাবেন, কোথাও পর্বত পাবেন, কোথাও বনাঞ্চল পাবেন, কোথাও সমুদ্র পাবেন, এবং প্রকৃতি বিভিন্ন জায়গা আমাদেরকে ডাকছে। এই এত বড় সম্পদ ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে আছে, যেখানে সব কিছু বিদ্যমান। এবং এই অল্প 0 থেকে 600 কিলোমিটার মধ্যে 0-তে গেলে সাগরও পাবেন, আর 600 কিলোমিটার গেলে হিমালয় পর্বতের হাতছানিও আপনারা পাবেন। এই জায়গা থেকে আমরা ভেরি ডেন্স ফরেস্ট, সেখানেও আমরা উল্লেখযোগ্যভাবে আমাদের বৃদ্ধি হয়েছে, আমাদের প্রায় সেখানেও আমরা বৃদ্ধি ঘটিয়েছি। এবং আপনারা জানেন যে আমাদের সবথেকে বড় সাফল্য যেটা এসছে, যে এই সরকারের আমলে আমরা 2টো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি করেছি। এর আগে আমাদের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ছিল, কিন্তু এই সরকারের আমলে আমরা 2টো আরও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি করেছি। তার মধ্যে একটা হচ্ছে দ্য ওয়েস্ট সুন্দরবন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা 2013-তে হয়েছে,
এবং আরেকটা আপনারা জানেন পাখি বিতান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আপনারা জানেন, ভোরের আলো গাজলডোবা, সেই গাজলডোবাতে আমরা পাখি বিতান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি করেছি। এবং সবথেকে উল্লেখযোগ্য হলো যেটা 2019-এর 30শে জানুয়ারি আমরা সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, আপনারা জানেন যে রামসার কনভেনশন যেটা, অর্থাৎ রামসার সাইটে আমাদের এটা নথিভুক্ত হয়েছে যে লার্জেস্ট প্রোটেক্টেড ওয়েটল্যান্ড ইন দ্য কান্ট্রি, ভারতবর্ষের মধ্যে সবথেকে লার্জেস্ট প্রোটেক্টেড ওয়েটল্যান্ড। এবং সুন্দরবন নিয়ে আপনারা জানেন খুব ভালো করে যে সুন্দরবন এমন একটা জায়গা যে সুন্দরবন সারা বিশ্বের মধ্যে একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট যদি কোথাও থেকে থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে সুন্দরবন। এবং সেই সুন্দরবন প্রকৃতি প্রত্যেককে টানে। আপনারা নিশ্চিতভাবে বাংলার মানুষ সুন্দরবনে গেছেন, দেখেছেন। এবং এর সঙ্গে সঙ্গে আমরা যেটা উল্লেখযোগ্যভাবে বলতে পারেন যে বৃদ্ধি হয়েছে, কেন শুধু বনাঞ্চল বৃদ্ধি করলে হবে না, জীবজন্তুকেও যাতে সেখানে তাদের সংখ্যা বৃদ্ধি পায়। এবং আপনারা দেখেছেন 3-4টে জিনিস অত্যন্ত রিমার্কেবল অ্যাচিভমেন্ট হয়েছে, যেখানে একটা সময় ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে গন্ডারের সংখ্যা ছিল শুধু 26। আজকে আমরা গর্ব করে বলতে পারি ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান হচ্ছে পশ্চিমবঙ্গ, আসামের পরে, যেখানে 2019-এর সেন্সাসে আমাদের গন্ডারের সংখ্যা দাঁড়িয়েছে 287। এটা অত্যন্ত আমাদের কাছে রিমার্কেবল। বাঘের সংখ্যা যেখানে একটা সময় 70, 75, 76-এ নেমে গেছিল, আমাদের আজকের ডেটে লাস্ট সেন্সাস অনুযায়ী আমাদের বাঘের সংখ্যা আজকে 96। এবং আমরা আশা করছি যে দ্রুততার সঙ্গে আমরা সেঞ্চুরিকে পার করে দিতে পারবো, অর্থাৎ 100 নম্বরকে আমরা পার করে দিতে পারবো। কেন বাঘ আমাদের কাছে অত্যন্ত প্রিয়, মানুষ বাঘের টানে সুন্দরবনে যায়, বক্সায় যায়, নর্থ বেঙ্গলে ঘুরতে যায়। হাতির সংখ্যা আমাদের এখানে বৃদ্ধি পেয়েছে। আমাদের একটা সময় যেখানে হাতির সংখ্যা ছিল ধরুন খুব কম, সেখানে আমাদের প্রায় 685টা আমাদের এখন হাতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবং জেনে রেখে দিন, রাইনো আমাদের যেহেতু জলদাপাড়া এবং গরুমারাতে রয়েছে, আমরা একটা জায়গায় যদি কোথাও কোনো রকমভাবে কোনো মড়ক হয় তাহলে ন্যাচারালি সেখানে সবটাই ধূলিসাৎ হয়ে যায়। সেই কারণে পাতলা খাওয়া বলে আমাদের আরেকটা জায়গা রয়েছে, সেখানেও আমরা নতুন করে রাইনোর হ্যাবিটেট তৈরি করেছি, যেটা অত্যন্ত রিমার্কেবল। এবং সবথেকে বড় আশ্চর্যের কথা আমি আপনাদের বলি, যেটা হচ্ছে যে আপনারা খুব ভালো করে জানেন একটা সময় প্রজাতি ছিল শকুন প্রজাতি, যেটা সারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তবে এই শকুনের ব্রিডিং হয়েছে। আমি নিজে গত বছর আপনাদের উত্তরবঙ্গের সাংবাদিকরা ছিলেন, আমরা 6টা শকুন ওয়াইল্ডে ছেড়েছি, তারা সবাই সুস্থ আছে। একজনকে তো আমরা পাকিস্তানে খুঁজে পেয়েছি, যে পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে, বাকিরা এখানে রয়েছে। এবং এই ভালচার ব্রিডিংয়ের মধ্যে দিয়ে আমাদের 80টা শকুন আমরা আপাতত তাদেরকে সংরক্ষণ করেছি। এবং একটু জল দেখি। এবং নেক্সট 8টা আমরা নেক্সট ইয়ারে ছেড়ে দেবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরে আপনারা জানেন যে আমরা কোথাও কোথাও ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট নিয়েও অনেক কথা হয়। আমরা বিভিন্ন সময় আমরা বলেছি যে রাজ্য সরকার চেষ্টা করছে যে এই যে মানুষ এবং বন্যপ্রাণীর যে সংঘর্ষ, আমাদের কাছে একটা মৃত্যুও নিশ্চিতভাবে দুঃখজনক। আমরা কখনো চাই না যে একটাও মৃত্যু ঘটুক, কিন্তু এটাও আমরা বলবো যে এই সরকার আসার পরে আমরা এই ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট অনেকটা কমিয়ে নিয়ে এসেছি। এবং যদিও সংখ্যাটা কম, কিন্তু তা সত্ত্বেও একজনও যাতে না মরে তার ব্যবস্থা রেখেছি। এবং আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন, যারা যারা এই ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট বা বিশেষত হাতির দ্বারা মারা যাচ্ছে, তাদের প্রত্যেকের পরিবারের নিকট আত্মীয়কে একটা সরকারি চাকরি দেওয়া হবে। এবং অলরেডি 434 জনকে আমরা এইরকম পরিবারের 434 জন সদস্যের হাতে তাদের হোমগার্ডের চাকরির নথিপত্র তুলে দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে। এবং ধাপে ধাপে প্রত্যেক কটা যতজন এরকম মারা গেছে তাদের প্রত্যেক কটা লিস্ট আমরা পেয়েছি। ধাপে ধাপে প্রত্যেকের পরিবারকে আমরা চাকরি বা কর্মসংস্থান দেব বলে আমরা ঠিক করেছি। এর বাইরে আমরা জানি যে বিভিন্ন জায়গায় আমাদের র্যাপিড রেসপন্স টিম তৈরি হয়েছে, আমরা যাতে এই কনফ্লিক্টটাকে কমানো যায় সেই কারণে ভারতবর্ষের প্রথম পশ্চিমবঙ্গের বন দপ্তর, এবং জেনে রাখা উচিত যে সারা ভারতবর্ষের মধ্যে এই বন দপ্তর 156 বছরের পুরনো। ভারতবর্ষের কোনো রাজ্যে এত পুরনো বন দপ্তর নেই যেটা আমাদের এই পশ্চিমবঙ্গে রয়েছে।
এবং সেইখান থেকে আমরা প্রথম ঐরাবত গাড়ি দিয়েছি, যেটা ভারতবর্ষের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ, যাতে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পৌঁছে যাওয়া যায়, সংঘর্ষ যাতে মেটানো যায়। তার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল দেওয়া হয়েছে আমাদের কর্মীর, যাতে তারা সঙ্গে সঙ্গে এরকম কোথাও কোনো ঘটনা ঘটলে মানে দ্রুতগতিতে সেখানে যাতে পৌঁছাতে পারে তার ব্যবস্থা হয়েছে। এবং এটার সাথে সাথে আপনারা জানেন যে আমরা প্রথম এই সরকার যারা বনের সাথে লাগোয়া যারা রয়েছেন, আমরা যাদের বলি বনবান্ধব, অর্থাৎ বনকে যদি রক্ষা কেউ করে তাহলে কিন্তু বনের মানুষরাই রক্ষা করতে পারে। বনের মানুষরা যদি রক্ষা করতে না পারে তাহলে কেউ রক্ষা করতে পারবে না। সুতরাং তাদের মর্যাদা দেওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে যত জেএফএমসি আছে, অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি, বনের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে, যারা বনের সঙ্গে লাগোয়া যে বিভিন্ন বনের যে যারা মানুষ, তাদের জন্য আমরা যতই বিভিন্ন সময় দেখবেন গাছ কাটা হয়, গাছ পড়ে যায়, তার লাভের 40%, আগে 25% ছিল, এই সরকার বাড়িয়ে সেটা 40% করেছে। এবং এই 40% টাকা আমরা সরাসরি এই বনের সঙ্গে লাগোয়া যত গ্রাম রয়েছে যারা বনকে রক্ষা করছেন তাদেরকে সরাসরি এই টাকা আমরা হাতে হাতে চেকের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করে আরটিজিএসের মাধ্যমে তাদের পৌঁছে দিচ্ছি। এবং এখনও অবধি আমরা 4 বছরে 16-17 এই 4 বছরে 345 কোটি টাকা বিভিন্ন বনের সঙ্গে লাগোয়া যত গ্রামবাসী আছে তাদের হাতে আমরা তুলে দিয়েছি। এর বাইরে আমরা যেটা করেছি, যেটা ঠিক করেছি আমরা, যে অনেকগুলো কমিউনিটি ডেভেলপমেন্ট হয়, যে কমিউনিটি ডেভেলপমেন্টগুলোর মধ্যে ইনফ্রাস্ট্রাকচার থাকে, ধরুন ছোটো ছোটো গ্রামে বা বনের সঙ্গে লাগোয়া যে রাস্তা তৈরি হচ্ছে, কোথাও কোথাও থাকে যে ভালো করে অ্যাসেট ক্রিয়েশন হবে, যেখানে আমাদের বলতে পারেন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে আমরা একটা ছোটো কালভার্ট বানালাম, একটা ব্রিজ বানালাম, ছোট ছোট করে একটা আমরা ধরুন তাদের টয়লেট তৈরি করে দিলাম। আমরা এখন থেকে বিগত বছর থেকে সিদ্ধান্ত নিয়েছে এই সরকার এই সমস্ত কমিউনিটি ডেভেলপমেন্টগুলো সমস্ত বনের সঙ্গে লাগোয়া যে গ্রামবাসীরা রয়েছেন তাদের মাধ্যমে আমরা করাবো, যাতে সরাসরি তারা কাজ পায় এবং সরাসরি কাজ পেয়ে তারা যাতে উপকৃত হয় এবং তারা যাতে একদিকে তাদের উন্নয়ন হলো, নিজেদের রাস্তাঘাট তৈরি হলো, বাথরুম হলো, তাদের ঘরবাড়ি তৈরি হলো, ব্রিজ বা ছোটো কালভার্ট তৈরি হলো, একটা বনের সঙ্গে লাগোয়া বিভিন্ন তাদের উপকার হলো, তেমনি তারা নিজেরা যদি কাজটা করতে পারে। কারণ আমরা দেখেছি অনেক সময়, এই লকডাউনের সময় আমরা দেখেছি, করোনার সময় দেখেছি, প্রচুর মানুষ কাজ হারিয়েছে, প্রচুর পরিযায়ী শ্রমিক আছেন যারা এখানে ফিরে এসেছেন, তারাও সবাই কাজ চাইছেন। অনেকে হয়তো 100 দিনের কাজে তাদেরকে অ্যাকোমোডেট করা গেছে, কাউকে হয়তো অ্যাকোমোডেট করা যায়নি। কিন্তু আমরা এইগুলোর মাধ্যমে, কমিউনিটি ডেভেলপমেন্ট স্কিমের মাধ্যমে আমরা প্রায় যেটুকু কাজ করেছি তাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রায় 1 লক্ষ মানুষ এই কমিউনিটি ডেভেলপমেন্টের মাধ্যমে বনের সঙ্গে রিলেটেড, যেখানে ধরুন সুন্দরবন হতে পারে, সেটা আমাদের পুরুলিয়া বাঁকুড়া হতে পারে, সেটা আমাদের উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে শুরু করে অন্যান্য জায়গা হতে পারে, সেই সমস্ত জায়গার মানুষদেরকে আমরা সরাসরি তাদের হাতে কাজটা তুলে দেওয়ার একটা পরিকল্পনা এই রাজ্য সরকারের বন দপ্তর নিয়েছে। এবং এর বাইরে আপনারা জানেন যে আমাদের আরও অনেকগুলো প্রজেক্ট আছে, যেমন এই প্রথম করোনার মতো এই আবহে আমরা সবুজ এবং বৃদ্ধি করার জন্য, এবং আপনারা জানেন যে আমফান নামক একটা দুর্যোগ আমাদের এসেছিল বাংলা, দীর্ঘদিন বাংলার মানুষ এরকম দুর্যোগ দেখেনি। সেই আমফানের পরে আপনারা জানেন যে আমরা বারবার বলেছিলাম সবুজ ধ্বংস হয়েছে এবং আমরা বলেছিলাম প্রায় 1,20,00,000 গাছের ক্ষতি হয়েছে, আমরা সেই পরিসংখ্যান তুলে দিয়েছিলাম। এবং এত সবুজ ধ্বংস হলে ন্যাচারালি পরিবেশের উপরে তার প্রভাব পড়ে এবং কার্বন লসের মাধ্যমে আপনাদের অক্সিজেন সরবরাহ কমে যায়। সেইখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আমরা ম্যানগ্রোভ, অর্থাৎ যে আমাদের সবথেকে বড় সম্পদ সুন্দরবনের যে ম্যানগ্রোভ, আমরা ম্যানগ্রোভের চারা লাগাবো। এবং এই ডিসেম্বরের মধ্যে আপনাদের জানিয়ে রাখি যে আমরা যে লক্ষ্যমাত্রা ধার্য করেছিলাম যে 5 কোটি ম্যানগ্রোভ আমরা সুন্দরবনে লাগাবো, সেই 5 কোটি ম্যানগ্রোভের কাজ আগামী ডিসেম্বরে আমরা শেষ করছি। এবং এটা অদ্ভুত ব্যাপার যে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সারা ভারতবর্ষের কোনো এমন রাজ্য নেই যে রাজ্য এই লকডাউনের সময় এই রকম প্রত্যেক কটা মুহূর্ত যেখানে মানুষ বাঁচার জন্য সংঘর্ষ করছে, ঠিক সেই সময় পরিবেশ বাঁচানোর জন্য 5 কোটি ম্যানগ্রোভ লাগানোর যে উদ্যোগ, আমি বলতে পারি যেটা একমাত্র পশ্চিমবঙ্গ সরকার দায়িত্ব নিয়ে করছে। এবং ম্যানগ্রোভে পশ্চিমবঙ্গ একটা অন্যতম জায়গা করে নিয়েছে, কারণ সারা ভারতবর্ষের মধ্যে যদি সবথেকে বেশি ম্যানগ্রোভ কভারেজ যদি কোথাও দেখা যায় সেটা হচ্ছে এই আমাদের রাজ্য, আমাদের পশ্চিমবঙ্গ। সুতরাং আমরা এইভাবে কাজ করেছি। এবং আপনারা জানেন যে দার্জিলিং আমাদের কাছে অত্যন্ত প্রিয়,
যে আমরা সবসময় বলি যে পাহাড়, আমাদের নেত্রী সবসময় বলেন যে পাহাড় আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এবং সেই পাহাড়ে আপনারা জানেন যে আমাদের যে দার্জিলিংয়ের যে জুলজিক্যাল পার্ক, সেই পার্কটা আপনারা জেনে আনন্দিত হবেন যে সেই পার্কটা এখন কনসিডার্ড হচ্ছে বেস্ট জুলজিক্যাল পার্ক ইন দ্য কান্ট্রি। মানে হিলসের মধ্যে এত ভালো জুলজিক্যাল পার্ক সারা ভারতবর্ষে কোথাও নেই, এবং বেস্ট এটা আমাদের কান্ট্রিতে, সেটা আমাদেরকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা সেন্ট্রাল জু অথরিটির তরফ থেকে আমাদের জানানো হয়েছে। এবং প্রত্যেক কটা মুহূর্ত আলিপুর জু থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনাদের দেখবেন বিভিন্ন সময় আমাদের বেঙ্গল সাফারি হয়েছে, যেটা অত্যন্ত উন্নত মানের। আমরা বিভিন্ন বিদেশে দেখতাম এই ধরনের সাফারি, আমাদের বাংলায় ছিল না, কিন্তু বাংলাতেও আমরা আজকে বেঙ্গল সাফারি করেছি। প্রত্যেক মানুষ দেখতে যাচ্ছে, একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু, যেখানে সরাসরি উন্মুক্ত জায়গায় বাঘ ঘোরাফেরা করছে, সেখানে আমাদেরকে ভ্যানের মধ্যে করে যেতে হয়। এটা অত্যন্ত আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। আমরা বারবার চেষ্টা করছি, রাজ্য সরকার চেষ্টা করছে বন দপ্তর সহ অন্য দপ্তরকে নিয়ে একটা পর্যটনের অন্য মানচিত্রে নিয়ে যেতে, যেখানে ফরেস্ট একটা অন্য মাইলস্টোন হয়ে যাবে। প্রচুর ইকো সেন্টার আমরা তৈরি করেছি, প্রচুর টুরিস্ট স্পট আমাদের তৈরি হয়েছে, প্রচুর জায়গায় আমরা বিভিন্ন বনসৃজনের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষের সামনে এগুলোকে তুলে ধরতে। কারণ বাঙালি সবসময় চায়, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চান যে এই বাংলাটাকে অন্যভাবে উপহার দিতে মানুষের কাছে, যাতে বাংলা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়। এবং এই বেঙ্গল সাফারি এবং জু দেখার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন যে বিদেশ থেকে প্রচুর অতিথি আসছে, এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। বিদেশ থেকে প্রচুর অতিথি আসছে, যারা আমাদের এই বিভিন্ন টুরিস্ট স্পটগুলো বলুন বা ফরেস্ট ট্যুরিজম যেগুলো বলুন, এগুলো দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে। হয়তো অতিমারি বা করোনার জন্য একটু হয়তো আমাদের ক্ষতি হয়েছে, কিন্তু আশা করছি যেভাবে সবাই মিলে যে আমরা লড়াই করছি করোনার বিরুদ্ধে, আমরা নিশ্চিতভাবে করোনার বিরুদ্ধে লড়াই করে আমরা জয়যুক্ত হব, এবং তার সঙ্গে সঙ্গে বাংলাকে আবার ফরেস্ট থেকে শুরু করে সমস্ত মানচিত্রে আমরা একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারব। এবং সর্বশেষ আর একটা আপনাদের তথ্য দিই, সেটা হচ্ছে আপনারাও জানেন যে সবুজশ্রী আমাদের একটা প্রকল্প, যে প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন, যে সেই প্রকল্পে 2017 সালে আমরা চালু করেছিলাম এই প্রকল্প, যে একটি শিশু একটি গাছ, অর্থাৎ একটা শিশুও যখন জন্মগ্রহণ করছে তার হাতে একটা গাছ তুলে দিচ্ছে, অর্থাৎ সেই শিশুও যখন বড় হবে তখন এই গাছটাও একটা মহিরুহে পরিণত হবে, এবং সেই শিশু পরবর্তীকালে এই গাছের মাধ্যমে উপকৃত হবে। এবং এখনও অবধি আমরা 37,36,979 অর্থাৎ প্রায় 37,37,000 আমরা সিডলিংস অর্থাৎ চারা আমরা বিলি করেছি, আমরা প্রত্যেক শিশুদের কাছে তুলে দিয়েছি, এবং আশা করছি এর মাধ্যমে আগামী দিনে যে শিশুই জন্মগ্রহণ করবে তারা এই সবুজশ্রী প্রকল্পের মাধ্যমে নিশ্চিতভাবে তারাও উপকৃত হবে। সুতরাং এছাড়াও আমাদের গ্রিন প্রজেক্ট উইং থেকে শুরু করে নার্সারি থেকে শুরু করে প্রচুর মানুষ যাতে সরাসরি কাজ পায়, কোথাও 100 দিনের কাজের মাধ্যমে, কোথাও এই গাছের চারার মাধ্যমে, তারাও যাতে উপকৃত হয়, প্রত্যেক কটা মানুষের হাতে যাতে কাজ পায়, তার জন্য আমরা চেষ্টা চরিত্র চালিয়ে যাচ্ছি। এবং আগামী দিনে নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গ বন দপ্তর এই কাজ করবে, মানুষের উন্নয়নে, মানুষের হিতে কাজ করে যাব। এবং আমরা মনে করি যে মানুষের জন্য কাজ করলে যে আনন্দ পাওয়া যায়, যে তৃপ্ততা অনুভব করা যায়, সেটা করা যায় না। সুতরাং আমরা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কী কী অ্যাচিভমেন্ট হয়েছে আজকে আপনাদের জানালাম। এবার যদি আপনাদের কারোর কোথাও প্রশ্ন থাকে, আপনারা সেই প্রশ্নগুলো করতে পারেন। আমি জানি না উনি কি বলেছেন, এটা আপনাদের কাছ থেকে শুনছি। এতদিন ধরে যারা বিভেদের রাজনীতি তৈরি করার চেষ্টা করত, যারা সাম্প্রদায়িক বিভাজনের করার চেষ্টা করত, যারা চেষ্টা করত বাংলাটাকে দুভাগে ভাগ করে বিভিন্ন সম্প্রদায়কে আলাদা করা, আজকে হঠাৎ তাদের মুখে ভূতের মুখে রাম নাম, আমি তো এটা অদ্ভুত লাগছে, আমি জানি না, কিন্তু যদি বলে থাকেন আমার মনে হয় বাংলার মানুষ নিশ্চিতভাবে ঠিক করে রেখেছেন আগামী দিনে তার কী উত্তর দেবে। দেখুন, আমি এক করে আসি। আমি আপনাকে প্রথম যেটা প্রশ্নটা করবেন আমি আপনাকে বলি যে দেখুন, অস্বীকার করার তো কোনো জায়গায় নেই। যেই দল যদি
কারোর হাত দিয়ে হয়ে থাকেন তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দলের জন্ম লগ্নটাই যার হাত দিয়ে, সেই দলের সর্বময় কর্তৃত্ব তিনি। আমরা তো তার এক একজন বলতে পারেন এক একজন কর্মী, আমরা শুধু তার এক একজন কর্মী। আজকে অবজারভারও যদি কেউ করে থাকেন তিনিই করেছিলেন। আবার যদি তিনি মনে করেন যে দলের স্বার্থে অবজারভার কোথা তুলে দেবেন, এটা তো তার সিদ্ধান্ত। এই দলনেত্রী নিজের সিদ্ধান্তে তিনি যখন যেটা বলেছেন দলের সবাই সেটা মেনে নিয়েছে। সুতরাং এর আগেও তিনি বলেছেন যে সব জায়গায় প্রার্থী তিনি, বর্তমানে তিনিই বলেছেন যে সব জায়গায় অবজারভার তিনি এবং তিনি সব কিছু খোঁজখবর রাখেন। সুতরাং এটা তো অস্বীকার করার কিছু নেই, তিনি তো দলের সর্বময় কর্তৃ। সুতরাং তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই সিদ্ধান্ত। এবং এখানে আমি আবার বলছি আপনাকে যে যারা মনে করছেন যে দল ভাঙার আশঙ্কা, আমি আবার আপনাদের বলি যে এখনও অবধি সেরকম কোথাও কিছু দেখেছেন যেখানে দল ভাঙার আশঙ্কা রয়েছে? আমি তো কোথাও সেরকম কিছু দেখতে পাচ্ছি না যেখানে দল ভাঙার আশঙ্কা রয়েছে। সুতরাং যেখানে দল ভাঙার আশঙ্কা নেই, দলের কথা দলনেত্রী সব জায়গায় বলতে পারেন। দলের কথা দলনেত্রী স্পষ্ট ভাষায় তিনি বলতেই পারেন যে তিনি কোথায় কাকে অবজারভার করবেন, কোথায় কাকে দায়িত্ব দেবেন, সেটা তো দলের ব্যাপার। সেটা তিনি বলেছেন, কোথাও ভুল বলেছেন বলে জানা নেই। এবং দল কোথাও ভেঙেছে বা দলের কোথাও ভাঙন ধরেছে, দলের কোথাও কোনো সমস্যা হয়েছে, সেটা আমাদের কাছে এই মুহূর্তে নেই। হয়তো সাংবাদিকদের কাছে খবর থাকতে পারে, আমাদের কাছে নেই। দেখুন, আমি আবার আপনাদের একটা কথা বলি যে আমরা দলীয় একজন কর্মী, আমরা দলের দায়িত্বে আছি, সরকারের দায়িত্বে আছি। তার মানে এই নয় যে কোনো অরাজনৈতিক সংগঠন ডাকলে আমি যেতে পারবো না। এই তো আজকে এখান থেকে বেরিয়ে আমার একটা মিটিং আছে, সেখানে একটা অরাজনৈতিক একটা উন্নয়নের প্রশ্নে তারা একটা কথা বলতেছে, তো সেখানে যেতে তো আমার কোনো আপত্তি নেই, কোনো বক্তব্য রাখতে তো আমার কোনো আপত্তি নেই। এবং যার কথা বলছেন তিনি আমাদের সতীর্থ, আমার সহকর্মী, আমার দীর্ঘদিনের বন্ধু। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি নিজে 19 তারিখে, আমি যতদূর জানি, তিনি নিজে 19 তারিখে কোনো একটি মঞ্চ থেকে বলেছেন যে দলের আমি সক্রিয় কর্মী, আমি মন্ত্রিসভার সদস্য, আমি এখনও দল ছেড়েও দিইনি, দলও আমাকে তাড়ায়। তো তার মানেটা কি? তার মানেটা ক্লিয়ার, এখনও সে দলেই রয়েছে। সুতরাং আপনারা অযথা, আমার মনে হয় যে এটাকে নিয়ে আরও বেশি করে, আমি জানি না, এখন হয়তো আপনাদের মনে এটা প্রশ্ন, যতক্ষণ স্পষ্ট করে কেউ কিছু না বলছে, আমার মনে হয় এই সমস্ত কথার কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। দেখুন, আমি আবার বলছি যে আজকের ডেটে, এবং আপনারা সবাই জানেন, শুভেন্দু অধিকারী নিজে তার বক্তব্যে ক্লিয়ার করে দিয়েছে। সুতরাং এরপরে আর আমার কোনো কিছু বলার অপেক্ষা রাখে না, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, আপনাকে বলি যে আমাদের বিভিন্ন প্রয়োজনে আমাদের যারা নেতা বা নেত্রী রয়েছেন, বা আমাদের যারা শুভানুধ্যায়ী রয়েছেন, বা দলের যারা আমার সহকর্মীরা রয়েছেন, সতীর্থরা রয়েছেন, বা আমাদের যারা অভিভাবক বলে যাদের মনে করি, তারা যদি কখনো কোনো প্রয়োজনে ডাকে, এই তো ধরুন আজকে আমাকে কোনো নেতা এখানেই ডেকেছেন, আমি তার সাথে মিটিং করছি, এতে তো কোনো অসুবিধা আছে বলে জানান। সৌগতদাও তৃণমূল কংগ্রেসে রয়েছেন, শুভেন্দু অধিকারীও তৃণমূল কংগ্রেসে রয়েছেন। যদি সৌগতদায় শুভেন্দু অধিকারীকে ডেকে কোনো কথা বলেন, সেটা নিশ্চিতভাবে দলের একজন নেতা বা নেত্রী দলের কোনো সহকর্মী বা আর এক নেতা নেত্রীর সাথে কথা বলবে। আমাকে ডেকে যদি কোনো আজকে নেতা নেত্রী দলের ব্যাপারে কোনো কথা বলে, নিশ্চিতভাবে আমি বলবো এটাতে তো কোনো আপত্তি আছে বলে তো আমি মনে করি না। অন্তত এটাতে কি কারোর কোনো সমস্যা আছে, কোনো প্রশ্ন আছে? দলের নেতা ডাকছে আর এক নেতাকে, আমাকে যদি, আমি একজন দলের কর্মী, যদি আমাকে আজকে নেত্রী ডাকেন, আমি যদি যাই, এতে কোথাও কারোর সমস্যা থাকতে পারে? আলোচনা তো হতেই পারে। এটা কি কেউ বলেছেন? আমার তো জানা নেই। শুভেন্দু অধিকারী, সৌগতদা কি কিছু বলেছেন আপনাদের যে কোনো ডিফারেন্স হয়েছে তাই কথা বলছি? আমার তো এরকম কিছু জানা নেই। বলুন, আগে ওনারটা তো শুনুন। আচ্ছা, আমি আবার বলছি, আমি নিজেই আজকে আপনাদের সামনে এসেছি। আচ্ছা, এবার আপনারা একদম স্পষ্ট করে জানাতে চাই কে কোথায় কার পোস্টার লাগালো, কে কোথায় ব্যানার লাগালো। এবং আমি আপনাদের আবার বলি
যে এর আগেও আমার কিছু অনুগামীরা আমি আপনারা জানেন এর আগেও আমি দু একটা গান গেয়েছিলাম, বিভিন্ন সময় সেই গানটার প্রচার করেও কেউ কেউ ব্যানার পোস্টার দিয়েছিল। আমি নিজে সেটাতে বলেছিলাম ভাই এই জিনিস এই প্রচার আমিও নিজে ব্যক্তিগতভাবে পছন্দ করি, কিন্তু এখন কোথাও কারোর যদি অনুগামী হয়ে কেউ অত্যুৎসাহী হয়ে কোথাও কেউ লাগায় সেটা নিয়ে তো নিশ্চিতভাবে আমাদেরও কোথাও বলার থাকে না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমার যা আমি শুভেন্দু অধিকারীর ব্যাপারটা বলতে পারবো না, সেটা তিনি নিশ্চিতভাবে বলতে পারবেন। কোথাও যদি কেউ লাগিয়ে থাকে সেটা হয়তো কোনো অনুগামী যদি লাগিয়ে থাকে, কিন্তু এখনও আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার অন্তত ব্যক্তিগতভাবে এই ধরনের প্রচার করা আমি অন্তত ব্যক্তিগতভাবে এর পক্ষে নই। দেখুন, আমি আবার বলছি যে আপনারা সবাই জানেন যে বাংলার নির্বাচন আসন্ন, সামনে বিধানসভার নির্বাচন। এখন ন্যাচারালি বিধানসভার নির্বাচনের যে কোনো রাজনৈতিক দলের কাছে এটা পাকিচ্ছ। যেমন আমরা আমাদের দলের কাছেও যখন আগামী নির্বাচন আমাদের কাছে বড় টার্গেট, ন্যাচারালি অন্য বিরোধী রাজনৈতিক দল যারা আছে তাদের কাছে এটা টার্গেট, এবং এটা তো স্বাভাবিক। সবাই চাইবে বিধানসভা নির্বাচনে তাদের কীভাবে রাজনৈতিকভাবে তারা গেইন করতে পারে। সুতরাং এগুলো সমস্ত রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। আমি আবার বলছি যে বাংলার মানুষকে দেখুন, আমরা এখনও মনে করি যে বাংলার মানুষই শেষ কথা বলে। বাংলার মানুষকে কেউ যদি বোকা ভাবে, মানুষকে যদি আমরা কেউ বোকা ভাবি, তার থেকে বড় ভুল আর কিছু হতে পারে বলে আমি মনে করি। দেখুন, আমি আবার বলছি যে আমি কোনো রাজনৈতিক দলের নেতা বা নেত্রী প্রত্যেককেই মনে করি, যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী তার বক্তব্য এমন কিছু হওয়া উচিত না যেখান থেকে আইন শৃঙ্খলা নিয়ে বা অন্য কোনোভাবে কোনো রকম বক্তব্যটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হোক মানুষের মধ্যে। প্রত্যেক রাজনৈতিক নেতা নেত্রীর আমি মনে করি সব দলের উচিত যে এমন কথাবার্তা বলা যেটা সৌজন্যের মাপকাঠি না ছাড়া। এবং বাংলার রাজনৈতিক শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি কিন্তু সবটাই বরাবর আমরা এমন শিক্ষায় শিক্ষিত, এমন সংস্কৃতি দেখেছি যে সংস্কৃতিতে আমরা সবসময় মনে করি যে এখানে মানুষকে প্রাধান্য দেওয়া উচিত, এমন কিছু কথা বলা উচিত না যে কথা দিয়ে একটা কোথাও কোনো রকম সমস্যা বা আইন শৃঙ্খলার বা ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হতে পারে। সুতরাং যারা এই ধরনের কথা বলছেন তারা তাদের দায়িত্ব, তাদের মানুষ জবাব চাইবে আগামী। দেখুন, আমি ভবিষ্যৎ বানিয়েও করতে পারি না, আমি ভবিষ্যৎ দ্রষ্টাও নয়, আমি জ্যোতিষীও নয়, আমি হাতও দেখি না, আমার হাতে কোনো আংটিও কেউ দেখবেন না। সুতরাং আমি এখনও মনে করি রায় দেবে মানুষ, জনগণ হচ্ছে শেষ কথা। আগামী দিনে জনগণ যেটা ঠিক করবে সেটাই হবে। এখন যে কোনো রাজনৈতিক দল সে বলতে পারে 200 কেন 294টা সিটে, কেউ বলতে পারে আমরা 300টা আসন জিতব। আরে 300টা আসন জিতবো বললেই তো জেতা যাবে না, সে তো রাজনৈতিক লড়াই। যেরকম মহাভারতের যুদ্ধ দেখেছেন তেমনি নির্বাচনী একটা যুদ্ধ। সুতরাং যুদ্ধের মতো নির্বাচনী হবে, রাজনৈতিকভাবে তার মোকাবিলা করা হবে। সুতরাং প্রত্যেক রাজনৈতিক দলই তার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমরা রাজনৈতিকভাবে তার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং আমরা বিশ্বাস রাখি মানুষে, আমরা সংখ্যায় বিশ্বাসী নেই, আমরা মানুষে বিশ্বাসী, এবং আমরা মানুষকে বিশ্বাস করে আগামী দিনে এবং তারপর দেখা যাক মানুষ কি রায়। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, আজকে তো এইখানে বসে আমি প্রেস কনফারেন্স করছি আপনাদের সাথে বন্ধের বিরোধিতা করে। দলের তরফ থেকে আমি আজকে ব্যক্তিগতভাবে প্রেস কনফারেন্স করছি, মানুষকে ধন্যবাদ দিলাম যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছে, বন্ধকে উপেক্ষা করে মানুষ কর্মনাশা সর্বনাশা বন্ধের বিপক্ষে। সেইখানে দাঁড়িয়ে, এবং আপনারা জানেন যে গতকাল কোভিড প্রোটোকল মেনে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকার অফিসিয়ালি জানিয়েছে কত % হাজিরা দিতে হবে এবং কোথাও কোনো ছুটি ইত্যাদি নেওয়া যাবে। সুতরাং এর পরেও যারা বলছে যে আমরা পরোক্ষভাবে বন্ধকে সমর্থন করছি, আমার মনে হয় তারা নিশ্চিতভাবে ঠিক কথা বলছেন বলে মনে হয়। এনি কোয়েশ্চেন? নো।
থ্যাংক ইউ। আজকের মতো এই সাংবাদিক বৈঠক শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।